পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10-এর হারিয়ে যাওয়া কালিকলম, লেখক শ্রীপান্থ। শ্রীপান্থ বা নিখিল সরকার। এই শ্রীপান্থ ছদ্মনামে লেখক নিখিল সরকার লিখতেন। প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। লেখকের জন্ম 1 মে বা 1 মে 1932 খ্রিস্টাব্দে। মৃত্যু 17 অগস্ট 2004 খ্রিস্টাব্দে। তিনি একজন বাঙালি সাহিত্যিক, পাশাপাশি সম্পাদনা করেছেন পত্রিকার, এবং তিনি একজন সাংবাদিকও ছিলেন। তার অপর ছদ্মনাম, এখানে যেমন শ্রীপান্থ ছদ্মনামে তিনি লিখেছেন, এছাড়া তার আরো একটি ছদ্মনাম রয়েছে, সেটি হলো দৌবারিক। বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে লেখকের জন্ম, মৃত্যু হয়েছে কলকাতায়। আজব নগরী, শ্রীপান্থের কলকাতা, সেগুলি হলো তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি যুগান্তর এবং আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতার সমাজ এবং সংস্কৃতি নিয়ে তার দীর্ঘ লেখনী আছে। এই লেখক তার আজকের এই যে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, এই প্রবন্ধটি লেখকের কালি আছে কলম নেই, কাগজ আছে মন নেই, এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার এই হারিয়ে যাওয়া কালিকলম, এটি একটি স্মৃতিচারণা, অর্থাৎ একটি সময় ছিল যে সময় আমরা কালি কলম এগুলো ব্যবহার করতাম। কলম তো বর্তমানেও ব্যবহার করি, কিন্তু কালি, দোয়াত কালি ইত্যাদি, তার যে কালি এবং কলমের যে বিবর্তন, দোয়াতের সেখানে কালি থাকতো, বিভিন্ন কলম দিয়ে, অর্থাৎ খাগের কলম থেকে শুরু করে নানা ধরনের কলম আমরা ব্যবহার করতাম, নিবের কলম ব্যবহার করতাম। সেই সমস্ত কলম ব্যবহার করে আমরা লিখতাম। সেই সময়কার লেখনী কতটা শ্রমসাধ্য, সময়সাধ্য এবং খরচবহুল ছিল, এখানে খরচের কথা যদিও তেমনভাবে উল্লেখ নেই। এবং বর্তমান সময়ের কিভাবে আস্তে আস্তে সেই পেন বা সেই লেখনী আস্তে আস্তে কিভাবে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ লেখার এই যে বিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে লেখার এই যে বিবর্তন হয়েছে, তা নিয়ে কিন্তু লেখক এই প্রবন্ধে আলোচনা করেছেন। এবার আমরা এই বিবর্তনের ইতিহাস লেখকের জবানিতে বা লেখকের ভাবনায় তিনি কিভাবে সেই কথাগুলি তুলে ধরেছেন, সেগুলি আমরা আলোচনা করব। কথায় বলে, কালি কলম মন লেখে 3 জন। একটি কথা প্রচলিত আছে, কালি, কলম এবং মন, অর্থাৎ যিনি লিখছেন তার মস্তিষ্ক বা তার ভাবনা, এই 3টে যখন মিলেমিশে এক হয়, তখনই কিন্তু একটি লেখা বের হয়। কালি, কলম, মন লেখে 3 জন। এই 3 জন বা এই তিনটি মস্তিষ্ক বা 3টে জিনিস, এই 3 জন বলতে 3টে জিনিস যখন একত্রিত হয় তখন কিন্তু লেখা বেরোয়। কিন্তু কলম কোথায়? এখানে কলমের উল্লেখ রয়েছে, কিন্তু লেখক দেখছেন বা প্রাবন্ধিক দেখছেন, যত দিন এগোচ্ছে, যত সময় এগোচ্ছে, কলম যেন আর সেই আগের জায়গাটিতে নেই। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, তিনি যেখানে কাজ করেন সেটা লেখালেখির অফিস। আপিস শব্দটি ব্যবহার করা হয়েছে অফিস অর্থে। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের কাছ সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা। যারা যারা রয়েছে প্রত্যেকের সামনে একটা চৌকো আয়নার মতো কাচের স্ক্রিন, অর্থাৎ কম্পিউটার স্ক্রিন, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড, অর্থাৎ কম্পিউটারের কিবোর্ড, যেখানে বিভিন্ন কি রয়েছে। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ, অর্থাৎ কিবোর্ডের প্রত্যেকটা বোতামে ABCD 1 2 ইত্যাদি নানা ডিজিট ইত্যাদি অক্ষর সমস্ত কিছু রয়েছে। কম্পিউটার কিবোর্ডে যা থাকে সেটাকেই ইঙ্গিত করছেন লেখক। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সে পর্দার দিকে। যারা লিখছেন তাদেরকে এখানে প্রাবন্ধিক লেখক বলে উল্লেখ করেছেন, এবং সেই লেখকেরা যারা কম্পিউটার টাইপরাইটারের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে লেখা ফুটিয়ে তুলছেন, তারা মাঝে মাঝে তাদের লেখা থামিয়ে দেখে নিচ্ছেন যে তাদের লেখা সঠিক হচ্ছে কিনা, কোনো জায়গায় কারেকশনের প্রয়োজন আছে কিনা, সেই জায়গায় লেখাগুলো আবার ঠিক করে নিচ্ছেন। এই জন্যই তারা মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনের দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। অর্থাৎ এখানে প্রাবন্ধিক যে লেখাগুলি তিনি দেন, যেগুলো কলম দিয়ে লেখা হয়েছে, সেই পাণ্ডুলিপিগুলো, সেগুলোকে পাণ্ডুলিপি বলা হয়, সেগুলো তিনি এই কম্পিউটারে যারা লিখছে কিবোর্ডের সাহায্যে তাদেরকে দেন, এবং তারা ছাপানোর আগে এইভাবেই এই কম্পিউটারে সেই লেখাগুলোকে তুলে নেন, অর্থাৎ তারপরে ছাপাখানায় পাঠানো হয়। এটাই লেখক বলতে চেয়েছেন বা প্রাবন্ধিক বলতে চেয়েছেন। একবার যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। অর্থাৎ প্রাবন্ধিক বলছেন বা লেখক বলছেন যে
তিনি যে অফিসে যান সেখানে কিন্তু কলম পাওয়া যায় না। তাই তার সঙ্গে থাকা কলমটি যদি তিনি কোনো কারণে ভুলে যান, তাহলে কিন্তু সমস্যায় তাকে পড়তে হয়। সেটাকে তিনি বিপদ বলে উল্লেখ করেছেন। কারো সঙ্গে কলম নেই। এই অফিসে কারো কাছে কলম নেই। কারণ কলমের কারোর প্রয়োজনই পড়ছে না। কম্পিউটার টাইপরাইটারের মাধ্যমে লিখছে, কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে লিখছে। কারোর পেনের দরকার নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতা-মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। কারো কাছে যদি একটা পেন পাওয়াও যায়, সেটা গলা শুকনো, ঠিক করে কালি পড়ে না এবং ভোঁতা-মুখ। তা দিয়ে ভালোভাবে লেখাও যায় না। দায়সারাভাবে, অর্থাৎ যে কাজটা মন থেকে করার ইচ্ছে নেই, দায়ে পড়ে মানুষ করে, তাকে বলে দায়সারা। তো দায়সারা ভাবে সেই কাজটা সেদিনকার মতো, অর্থাৎ সেই পেন দিয়ে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে সক্ষম হন তিনি। অথচ আমাদের অফিস, সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা। সেখানে নানা লেখকরা আসেন, তারা লেখালেখি জমা দেন। তা সেটা তো লেখালেখির অফিস। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুনশি। এর আগেও প্রথমে বলেছেন কথায় বলে, আরেকটি জায়গায় বলা হয়েছিল আহ, যে কথাটি, কোনো একটি কথা ব্যবহার করা হয়েছে। এবার আরেকটি কথা এখানে ব্যবহার করা হচ্ছে, সেটি হলো বাংলায় একটি কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুনশি। এই কথাটি কি? এই চালু কথাটি কি? এই চালু কথাটি হলো, যারা মুনশি, মুনশি একটি আরবি শব্দ, একটি বিশেষ্য পদ, অর্থাৎ নামবাচক পদ। কোনো একটি ব্যক্তিদের বা কোনো একটি কাজের শ্রেণীকে বোঝানো হচ্ছে। মূলত যারা মুনশি, তারা কেরানিক বা ক্লার্ক বা লিপিকর, যারা লিপি করতো বা লিপি লিখতো, বা লেখক বলতে পারি। যারা মুনশি, তাদের সাথে কিন্তু কলমের একটা সম্পর্ক আছে। তাই সেই মুনশি, তার সঙ্গে যদি কলম না থাকে, তাহলে কিভাবে তাকে মুনশি বলা যায়? তাই লেখক যিনি, তিনিও একজন লিপিকর, তিনিও একজন মুনশি বলা যেতে পারে। তার সঙ্গে পেন নেই বা কলম নেই। লেখকের যেন সেই কালি নেই কলম নেই বলে আমি মুনশির এই গোত্রের তিনি পড়ে যাচ্ছেন। কালগুণে, অর্থাৎ সময়ের সাথে সাথে তিনিও যেন সেই গোত্রে বা সেই শ্রেণীতে পড়ছেন। মুনশি তিনি হয়েছেন, অর্থাৎ লেখক তিনি হয়েছেন, কিন্তু তার সঙ্গে যেন পেনের কোনো সম্পর্কই নেই। আমি গ্রামের ছেলে। ৫০-৬০ বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গাঁয়ে জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। অর্থাৎ লেখক যখন এই প্রবন্ধটি লিখছেন, তার থেকে ৫০-৬০ বছর আগের কথা তিনি তুলে ধরেছেন। তিনি গ্রামের ছেলে, গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। ৫০-৬০ বছর আগে, কোন গ্রামে? আগেই বলা হয়েছে ময়মনসিংহে তার জন্ম। তো ৫০-৬০ বছর আগে তিনি যখন লিখছেন প্রবন্ধটি, তার থেকে ৫০-৬০ বছর আগে তার মতো যারা অজপাড়া গাঁয়ে মানে একদম রিমোট, অত্যন্ত দূরবর্তী, প্রত্যন্ত, এই কথাটি ব্যবহার করা যেতে পারে। প্রত্যন্ত বা একদম রিমোট জায়গা, যেখানে সভ্যতা সংস্কৃতির আলো একটু পরে পৌঁছয় বলা যেতে পারে। সেখানে যারা জন্মেছেন, তারা বুঝবেন যে কলমের সাথে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। বাঁশের কঞ্চি নিশ্চয়ই তোমরা জানো। তো মুশকিল হলো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কলম শুধু সূচলো মানে কি? সূচের মতো সরু মুখ। সূচ বা যা থেকে সেলাই করা হয়, যা দিয়ে, সেটাকে সূচ বলে। সেই সূচের মতো সরু মুখে যুক্ত যা হয়, সেটাকে বলে সূচলো। শুধু সূচলো হলে চলবে না, কালি যাতে একসাথে গড়িয়ে না পড়ে, তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। এই যে কঞ্চি, তার মুখটা সূচলো করে মুখটা চিরে দিতে হবে, অর্থাৎ মাঝখান থেকে ফেরে দিতে হবে। তাহলে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে, অর্থাৎ ওটাকে কিন্তু পেন হিসাবে ব্যবহার করা হবে। এবং কালি, ওই যে দোয়াতে যেই কালি থাকে, দোয়াত নিশ্চয়ই দেখে থাকবে, আমি স্ক্রিনে ছবি দেওয়ার চেষ্টা করব দোয়াতের। তো আহ, সেই দোয়াত কালির মধ্যে, সেই কালির মধ্যে ওই কঞ্চির যে পেন, সেটাকে ডুবিয়ে আস্তে আস্তে পাতে, অর্থাৎ যেখানে লেখা হয়, সেখানে লেখা ফুটিয়ে তুলতেন লেখকরা। তো সেটাকে সূচলো হলে হবে না, মুখটা চিড়ে দিতে হবে। তাহলে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে, আস্তে আস্তে চুইয়ে, ধীর গতিতে। চুইয়ে মানে হলো সাধারণত ছেঁকে নেওয়া। অর্থাৎ এখানে ধীর গতিতে আস্তে আস্তে ছেঁকে নেওয়ার মতো, খুব বেগে পড়বে না, ধীরে ধীরে পড়বে বলতে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। কোথায় পড়বে? লেখার পাতে, অর্থাৎ যেখানে লেখা হবে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, অর্থাৎ বর্তমান সময়ের মতো কিন্তু কাগজ ছিল না, কলা পাতায় লিখতেন।
তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। সেই কলা পাতাগুলোকে সমান সাইজ করে কাগজের মতো সাইজ করে ওতে হোম টাস্ক করতেন লেখকরা। অর্থাৎ বাড়ির যে সমস্ত কাজগুলো দিতেন গুরুমশাই সেগুলো করে নিয়ে যেতেন স্কুলে আর সেগুলি বা পাঠশালায় আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে অর্থাৎ মাস্টারমশাই দেখতেন এবং আড়াআড়ি অর্থাৎ কোনাকুনি করে একটা টান দিয়ে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। অর্থাৎ এই খাতাটা দেখা হয়ে গেছে। সেটা হলো তার প্রমাণ। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। এই যে কাগজগুলো অর্থাৎ এখানে যে পাতা, কলা পাতা যে পাতাগুলোতে অলরেডি লেখা হয়ে গেছে সেগুলো পুকুরে ফেলে দিয়ে আসতেন লেখকরা। বাইরে ফেললে যদি বাইরে ফেলা হতো তাহলে গরু খেয়ে নিতে পারে। তো গরুতে খেয়ে নিলে সমস্যাটা কোথায়? গরুতে খেয়ে নিলে একটা সমস্যা আছে। গরুতে খেয়ে নিলে নাকি অমঙ্গল। এরকম একটা সংস্কার মানুষদের মধ্যে প্রচলিত আছে। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। যে পড়াশোনা জানে না, যে ক, খ, গ, ঘ অক্ষর জ্ঞান যার নেই, এই সমস্ত অক্ষরগুলো যে জানে না তার প্রসঙ্গে বলা হয় তার হলো ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। তো ক অক্ষর গোমাংস কথাটি কিভাবে এলো? যার বিদ্যা শিক্ষায় অর্থাৎ পড়াশোনায় প্রবল অনীহা অর্থাৎ একদমই ইচ্ছে নেই, এই অর্থে ক অক্ষর গোমাংস কথাটি এসছে। গরুর মাংস যেমন হিন্দুদের কাছে অপবিত্র এবং সবসময় তারা কিন্তু সেটাকে পরিত্যাগ করেই চলে। একই রকম ভাবে যারা পড়াশোনাকে সবসময় এড়িয়ে চলে তাদের ক্ষেত্রে কিন্তু এই কথাটি প্রয়োগ করা হয়। অর্থাৎ সে ক অক্ষরটিও মুখে আনতে পারে না, এতটাই সে মূর্খ। এই ক্ষেত্রে ক অক্ষর গোমাংস কথাটি ব্যবহার করা হয়েছে। আমরা কালিও তৈরি করতাম নিজেরা। এখানে তো পেন বা কলম তৈরির কথা বলা হয়েছে, কিভাবে কলম তৈরি করতেন। এই যে কালি, যে আমি বলেছি দোয়াতের মধ্যে কালি থাকতো, সেই কালিও লেখকরা তৈরি করতেন নিজেরা। অবশ্য মা, পিসি, দিদারা এই কালি তৈরিতে সাহায্য করতেন। যারা প্রাচীন অর্থাৎ যারা পুরনো বয়স্ক তারা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। অর্থাৎ তিল ত্রিফলা, ত্রিফলা কি? হর্তকি, আমলকি, বহেরা, এই তিনটে জিনিসকে ত্রিফলা বলে। এই ত্রিফলা মেশানো জল খাওয়া পেটের জন্য খুব উপকারী। আর তিল তো তোমরা জানবেই। শিমুল একটি গাছ, তার ছাল এবং ছাগির দুগ্ধ অর্থাৎ ছাগলের দুগ্ধ বা ছাগির দুগ্ধ, এই তিল ত্রিফলা শিমুল ছাল এবং ছাগলের দুধের মধ্যে সেগুলোকে রেখে দিতে হবে। তারপরে লৌহ পাত্রে, লোহার পাত্রে লোহা ঘষে জাল দিয়ে বা রেখে যেই কালিটা তৈরি হবে তাতে কি হবে? ছিঁড়ে পত্র অর্থাৎ যেই পাতার উপর লেখা হবে সেই পাতা ছিঁড়ে যাবে কিন্তু না ছাড়ে মসি, অর্থাৎ যে কালি সেটা কিন্তু উঠবে না। অর্থাৎ এমন কালি তৈরি হবে এর দ্বারা যে পাতা ছিঁড়ে যাবে, মসি বা কালি উঠবে না। অর্থাৎ এমন ভালো কালি তৈরি হবে। তো ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। অর্থাৎ এইভাবেই ভালো কালি তৈরি হতো। আর আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? অর্থাৎ তিল, ত্রিফলা, শিমুল ছাল, ছাগদুগ্ধ এত কিছু আমরা কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। আমরা সহজভাবে কালি তৈরি করতাম। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। কাঠের উনুনে রান্না হলে কড়াইয়ের তলায় বেশ কালি জমে। যারা গ্রাম বাংলায় থাকো বা কাঠের পাতায় রান্না হয় তারা কিন্তু এই জিনিসটার সাথে পরিচিত। লাউ পাতা দিয়ে সেই কালি তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। সেই কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে সেই একটা পাথরের বাটিতে জলের মধ্যে সেই কালিগুলো রাখা হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ অর্থাৎ যারা বেশ দক্ষ তারা ওই কালো জলে আবার হর্তকি ঘষতো, হরিতকি বা হর্তকি। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল নিশ্চয়ই শুনে থাকবে, সেদ্ধ চাল, আতপ চাল। এর প্রসঙ্গে একটু বলে রাখি, আতপ শব্দের অর্থ হলো রোদ। সূর্যের কিরণকে বলে আতপ। অর্থাৎ কিছু ধান আছে যেটাকে সেদ্ধ করে চাল বার করা হয়, কিছু ধান আছে যেগুলোকে চাল বের করার আগে রোদে শুকিয়ে নেওয়া হয়। এইখান থেকেই কিন্তু এই আতপ কথাটা এসেছে। তো আতপ চাল ভেজে পুড়িয়ে বেটে ওর মধ্যে মেশানো হতো। সব ভালো করে মেশানোর পর একটা খুন্তি যেটা দিয়ে রান্না করা হয় তার গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল, তাই অনেক সময় টগবগ করে সেই জল ফুটতো। তারপর ন্যাকড়া দিয়ে ছেঁকে দোয়াতের মধ্যে ঢেলে কালি তৈরি হতো। এটা ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। অর্থাৎ প্রাচীনেরা একটা পদ্ধতি বলেছেন বা সেই পদ্ধতিতেও কালি তৈরি হতো, সেটা ছিল খরচ সাপেক্ষ। সবসময় সেই খরচ জোটানো সম্ভব ছিল না। আর অন্যদিকে সহজ কালি তৈরির পদ্ধতিও এখানে বলা আছে। দোয়াত মানে হলো মাটির দোয়াত, অর্থাৎ কাচের দোয়াত নয়, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি, কলা পাতা।
বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এইভাবেই আমরা কিন্তু প্রথম লেখালেখি করেছি। এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, অর্থাৎ এত বছর পর সেই কলম আর পাওয়া যাচ্ছে না। কলমে আমরা লিখব কিভাবে? তাই স্বাভাবিকভাবে মনের মধ্যে তো একটা কষ্ট হবেই। একটা নস্টালজিক ফিলিংস, স্মৃতিচারণ মনের মধ্যে আছে এবং সেই কলম এত বছর ধরে লিখে এসেছি যেই জিনিস দিয়ে, সেটা যখন হাতছাড়া হবে মানুষের কষ্ট হবেই, স্বাভাবিক। ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যীশু খ্রিস্ট অর্থাৎ যার জন্ম থেকে এই খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে, যিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক বলা যেতে পারে। সেই যীশু খ্রিস্ট, তার আগে যদি জন্মাতাম, অর্থাৎ আরো প্রাচীনকালে যদি জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে, যদি আমার ভারতে জন্ম না হতো, জন্ম হতো প্রাচীন মিশরে, আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র হলো মিশর, যার রাজধানী হলো কায়রো, সে মিশরের কথা বলা হয়েছে। তিনি বলছেন যদি আমার মিশরে জন্ম হতো, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরীয়, মূলত ইরানের টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর স্থান, ইরাকের দক্ষিণ পশ্চিম অংশ, ইরাকের টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থান এবং ইরাকের দক্ষিণ পশ্চিম অংশ, 4500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুমেরিয়ান সংস্কৃতির কিন্তু উল্লেখ পাওয়া যায়। এদের হাত ধরেই পৃথিবীতে চাকা, লেখার পদ্ধতি, লাঙল আবিষ্কার, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সুমেরিয়ানদের একটা অবদান রয়েছে। তিনি বলছেন এই সুমেরিয়ান যদি আমি হতাম বা হতাম ফিনিশিয়ান, বর্তমান যে সিরিয়া, লেবানন, উত্তর ইসরায়েলের উপকূল বরাবর একটি সংকীর্ণ ভূমি হলো ফিনিশিয়ান বা ফিনল্যান্ড, এই জায়গাটির কথা বলা হয়েছে। তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম। নীল নদ, যে নদ আফ্রিকার দীর্ঘতম নদ, ব্লু নীল এবং হোয়াইট নীল হলো এর উপনদী। এই নদ কিন্তু ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে। সেই নীল নদের কথা এখানে বলা আছে। সেই নীল নদ থেকে কি নিয়ে আসতেন? নল খাগড়া। নল খাগড়া একটি ঘাস জাতীয় উদ্ভিদ। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে জলাভূমিতে, অর্থাৎ জলা জায়গায় এই গাছ কিন্তু হয়। তো সে নল খাগড়া দিয়ে কি করতেন? সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। অর্থাৎ নল খাগড়া দিয়ে মানুষ লিখত এবং লেখক বলেছেন তিনি যদি নীল নদীর তীর থেকে তিনি যদি মিশরে জন্মাতেন বা এই সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতেন, তাহলে নীল নদীর তীর থেকে নল খাগড়া ভেঙে নিয়ে সেটাকে ভোঁতা করে তিনি তুলি বানিয়ে লিখতেন। হয়তো সুচালো করে কলম বানাতাম, আরো সরু করে কলম বানিয়ে নিতাম। হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। অর্থাৎ একটা হার, সেটা দিয়ে আমি কলমের কাজ করতাম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, অর্থাৎ আহ জুলিয়াস সিজারের কথা এখানে বলা আছে। তিনি একজন রোমান জেনারেল এবং একজন স্বৈরশাসক ছিলেন। তার এই জুলিয়াস সিজার, এই জুলিয়াস নাম থেকেই কিন্তু জুলাই মাসের নামকরণ হয়েছে। তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, একটা ব্রোঞ্জ যার কথা বলা আছে, ব্রোঞ্জ হলো তামা এবং টিনের মিশ্র ধাতু। সেই ব্রোঞ্জের শলাকা বা শলাই কাঠি যেটাকে বলি আমরা, সেই কাঠির মতো জিনিস, তা দিয়ে আমি লিখতাম, যেটার নাম ছিল, পোশাকি নাম হলো স্টাইলাস। তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। এই কাসকা, যিনি এই জুলিয়াস সিজারের আইনসভার একজন সেনেটর বা সদস্য, এই কাসকা এবং অন্যান্যরা জুলিয়াস সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে কিন্তু হত্যা করেছিলেন এবং জুলিয়াস সিজারের সঙ্গে কাসকার একটি দ্বৈরথ বা একটা যুদ্ধের মতো হয়েছিল। তো সিজার একটা কলম দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটা কিন্তু স্টাইলাস বা এই ব্রোঞ্জের শলাকাই ছিল। কলম সেদিন খুনিও হতে পারে, অর্থাৎ কলম দিয়ে সে কিন্তু খুনও করা যেতে পারত। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। তারা কিন্তু এই তুলির সাহায্য ছাড়া অন্য কিছুতে দীর্ঘদিন ধরে লেখেনি। কলম বলতে তাদের কাছে কিন্তু তুলিই ছিল। তাদের বাদ দিলে, অর্থাৎ চীনাদের কথা যদি বাদ দেওয়া হয়, তাহলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থে শলাকা। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে চীনাদের বাদ দিলে সবাই কিন্তু শলাকা বা এই কাঠি জাতীয় জিনিস দিয়ে জ্ঞানের অঞ্জন বা জ্ঞানের কালি যেন চোখে পড়েছে। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক, অর্থাৎ যেই জিনিসই হোক সেটা কিন্তু কাঠি জাতীয় জিনিসই হোক হবে। সে বাঁশ হোক, নলখাগড়া হোক, পাখির পালক হোক আর ব্রোঞ্জেরই হোক। এখন স্কুলের ছেলেমেয়েদের তহবিলে হয়তো দেখা যায় রকমারি কলম। এখন যারা স্কুলে পড়ে তাদের তহবিলে বা তাদের সঞ্চয়ে থাকে একাধিক কলম। হয়তো গ্রামাঞ্চলে আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যায় না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। কাঁচের দোয়াতে কালির বদলে থাকে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে থাকে
খাগের কলম। যারা সরস্বতী পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করো বা পুজোয় ঠাকুরের কাছে অঞ্জলি দাও, তারা দেখে থাকবে যে এই কালি, দোয়াত কালি ইত্যাদি ব্যবহার করা হয়। সেখানে দোয়াতে দুধ থাকে আর এই খাগের কলম ব্যবহার করা হয়। আর চোখে পালকের কলমও আর চোখে পড়ে না। তার ইংরেজি নাম কুইল। পালকের কলমের ইংরেজি কি? কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন, বাবু কুইল ড্রাইভার্স, অর্থাৎ বাবু যেন কুইল চালাচ্ছে। ড্রাইভার্স মানে এখানে চালাচ্ছে, অর্থাৎ কুইল দিয়ে লিখছে। এই লর্ড কার্জন ছিলেন ভারতবর্ষের গভর্নর জেনারেল এবং ভাইসরয়। 1899 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতবর্ষে কাজ করেছেন। মূলত বাংলা কাজ করেছেন তিনি। বাংলা প্রেসিডেন্সি অনেক বড়, এই অজুহাতে তিনি বাংলা ভাগের একটা পরিকল্পনা করেছিলেন, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে প্রবল চাপে বাংলা ভাগের সিদ্ধান্ত কিন্তু তুলে নেওয়া হলো। এই লর্ড কার্জনের কথা এখানে বলা হয়েছে। তিনি কি বলেছেন? বাবু কুইল ড্রাইভার। যারা সাংবাদিকরা গরম গরম অর্থাৎ বেশ উত্তপ্ত ইংরেজি লিখেছে, তাদের এই ইংরেজি লেখাটাকে গরম গরম শব্দ বা বিশেষণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। এখন যদি পালকের কলম কেউ দেখতে চায় তাহলে কিন্তু কোথাও পাবে না। পুরোনো দিনের কিছু অয়েল পেন্টিং বা তৈলচিত্র, রঙের সাথে তেল ব্যবহার করে যে ছবি আঁকা হয় সেগুলোকে তৈলচিত্র বলা হয়। এবং সেই তৈলচিত্র বা ফটোগ্রাফ বা ছবিতে কিন্তু পুরোনো দিনের এই পালকের কলম দেখতে পাওয়া যাবে। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সী ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই উইলিয়াম জোন্সের কথা বলা হয়েছে। ইনি ছিলেন একজন ইংরেজ ভাষাতত্ত্ববিদ। এশিয়াটিক সোসাইটি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, তার প্রতিষ্ঠায় তার কিন্তু বিশাল বড় অবদান আছে। আর একই সঙ্গে উচ্চারণ করা হয়েছে কেরি সাহেব, উইলিয়াম কেরি, একজন খ্রিস্টান মিশনারি এবং বাংলা গদ্য যে লেখা হয়েছিল প্রথম দিকে, সেই সমস্ত বিভিন্ন বই তিনি লেখার ক্ষেত্রে তিনি প্রবর্তক। শ্রীরামপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরির মুন্সি যিনি ছিলেন, এই যে কেরি সাহেবের মুন্সি বলা হয়েছে, মুন্সি ছিলেন রামরাম বসু। তিনিও আদি যুগে মানে প্রথম দিকে বাংলার যারা গদ্য লিখেছেন তাদের মধ্যে অন্যতম। ফোর্টিনাম কলেজের তিনি শিক্ষক ছিলেন। তিনি উইলিয়াম কেরিকে কিন্তু বাংলা পড়াতেন। রাজা প্রতাপাদিত্য চরিত তার লেখা। বাঙালির লেখা প্রথম বাংলা মৌলিক গদ্য, সেটি হলো রাজা প্রতাপাদিত্য চরিত। সেই উইলিয়াম কেরি এবং এরপরে উইলিয়াম জোন্স এবং কেরি সাহেবের যে ছবি পাওয়া যায়, সেখানে দেখা যায় যে দোয়াতে গোজা রয়েছে পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য তাড়াতাড়ি যাতে করা যায়, এই জন্য একটা ছোট্ট যন্ত্র বার করা হয়েছিল। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। পেন্সিলকে শার্প করার জন্য যেরকম পেন্সিল শার্পনার আছে, তেমনি এটির মধ্যেও একই রকম টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। তাতেও রয়েছিল ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, অর্থাৎ পালকের কলম তো অনেক দূর। দোয়াত কলমই বা আজ কোথায়? কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেই সব ফাঁকি মাত্র, অর্থাৎ সেগুলো মিছি ব্যাপার, অর্থাৎ সত্যিকারের নয়। ওই কলম দুটো আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। ওগুলো বল পেন, দেখে মনে হচ্ছে যে দোয়াত কলম। তাকে কেউ আবার বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতা চৌরঙ্গীর পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। কোনো একজন বিদেশি সাংবাদিক তিনি লিখেছিলেন যে মধ্য কলকাতার চৌরঙ্গি বলে একটি জায়গায়, সেখানে প্রচুর ফেরিওয়ালা তারা ফেরি করছে বা জিনিসপত্র বিক্রি করছে। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। অর্থাৎ কলমের এত চাহিদা, যেহেতু মানুষের কাছে চাহিদা রয়েছে, তাই এই ব্যবসায় অনেকে অংশগ্রহণ করেছে। 3 জনের মধ্যে একজনই কলম বিক্রি করছে। এক হাতে 10 খানা কলম ধরে রয়েছে সেই ফেরিওয়ালা। এখনো সেরকম দেখা যায়। মাঝে মাঝে ট্রেনে উঠলেও দেখা যায় যে একজন 10 টাকায় কতগুলো কলম বিক্রি করছেন, হয়তো 7টা কলম বিক্রি করছেন। এরকম আমি দেখেছি। সস্তা চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে তখন কলম। শুধু কি পকেটে? পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। অনেক মানুষ কানেও কলম গুজে রাখে। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খুঁজেন। দার্শনিক বা দর্শন শাস্ত্রের যিনি অধ্যাপক বা দর্শন শাস্ত্রের বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, দর্শনকে ইংরেজিতে বলে ফিলোসফি, তিনি কানে কলম গুজে যেন দুনিয়া খোঁজেন, এরকম বলা হয়েছে। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। এটাও একটু অতিরিক্ত, পায়ের মোজায় কলমকে
ঠাঁই দিয়েছে, অর্থাৎ তাকে অসম্মান করা হচ্ছে এখানে। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কি একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোঁপায় কলম। অর্থাৎ খোঁপার মধ্যে কোনোভাবে কোনো ব্যক্তির কলম, হয়তো সেটা বুক পকেটে রাখা ছিল, সেই কলমটা তার খোঁপায় আটকে গেছে। এটা একটি অ্যাক্সিডেন্ট। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। অর্থাৎ যারা কায়স্থ তাদের সম্পর্ক ছিল কলমের সাথে। অর্থাৎ তারা বিভিন্ন অফিসে তারা কাজ করত একচেটিয়া ভাবে। আর গোঁফের দ্বারা রাজপুতদের বা রাজস্থানের রাজপুত শ্রেণীর মানুষদের চেনা যায়। এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারো নয়, কারো একচেটিয়া অধিকার নেই। কালীরক্ষণ নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। এখানে একটি প্রচলিত একটি প্রবাদ ব্যবহার করা হয়েছে যে কলকাতার কালীঘাট একটি কালী তীর্থ। সেই কালী তীর্থের একটি অপবাদ ছিল যে মূর্খ বামন সেখানে, বামুন বা ব্রাহ্মণ সেখানে চণ্ডী পাঠ করছে। এই কালীঘাটের একটা অপবাদ ছিল। অর্থাৎ মূর্খরাও কালীঘাটে চণ্ডী পাঠ করছে। কালীরক্ষণ নেই পেটে, এদিকে চণ্ডী পাঠ করছেন একজন ব্যক্তি। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। অর্থাৎ সবাই হয়তো সই করতে পারে না, কিন্তু সকলের জন্যই যেন কলম সর্বজনীন, মানে সবার মঙ্গলের জন্য বা সকলের জন্য তাকে বলে সর্বজনীন। অর্থাৎ সবাই এখন কলম রাখছে। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য, অর্থাৎ সবাই পাচ্ছে বা ভোগ করছে, যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। অর্থাৎ পকেটমাররাও এখন কলম চুরি করে না, পকেটমারি করে না। কলম তাদের কাছে এখন অস্পৃশ্য। কলম তারা এখন ছুঁয়েও দেখে না। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব যে এই পেনটা ঘটিয়েছে সেটি হলো ফাউন্টেন পেন। ওয়াটারম্যান, লুইস অ্যাডসন ওয়াটারম্যান এই পেনটি আবিষ্কার করেছেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। অর্থাৎ ফাউন্টেন পেনের বাংলা অনুবাদ হলো ঝর্ণা কলম। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর এই ফাউন্টেন পেনের ইংরেজি থেকে বাংলা করেছেন ঝর্ণা কলম। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। যিনি এই ঝর্ণা কলম আবিষ্কার করেছেন তার নাম হলো লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সাথে চুক্তিপত্র সই করতে। অর্থাৎ একটা মৌ সই করবেন, যে তার সাথে ব্যবসা করবেন, এই জন্য একটা চুক্তি করবেন। দলিল, একটা সরকারি কাগজ যেটা লেখা হচ্ছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে কাগজে পড়ে গেল। তো স্বাভাবিকভাবেই কাগজটা বা অর্থাৎ চুক্তিপত্রের যে কাগজটা সেটা নষ্ট হয়ে গেল। তাই আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শুনলেন যে কালি খুঁজতে গেলেন, যে কালি লাগবে লিখতে। ফিরে এসে শুনলেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী, অন্য একজন ব্যবসায়ী সই সাবুত করে, ওই ব্যবসায়ীর সঙ্গে সই সাবুত করে চুক্তিপত্র পাকা করে চলে গেছে অন্য একজন। ফলে ওয়াটারম্যানের আর তার সাথে চুক্তি করা হলো না। তখন বিমর্ষ বা মন খারাপ হওয়া সেই ওয়াটারম্যান তিনি প্রতিজ্ঞা করলেন, আর নয়, এই যে এইভাবে দোয়াতের মধ্যে কালি রেখে ব্যবহার করতে গিয়ে কালি পড়ে গিয়ে যে একটা ঘটনা ঘটছে, সেরকম আর এরকম করলে চলবে না। কিছু একটা করতে হবে, একটা বিহিত করতে হবে। এবং সেই ভাবনা থেকেই নাকি তার ফাউন্টেন পেন আবিষ্কার হলো। অর্থাৎ দোয়াত পেন আস্তে আস্তে উঠে গেল এবং তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করলেন। এই লুইস অ্যাডসন ওয়াটারম্যান যার কথা বলা হয়েছে, তিনি একজন আমেরিকান, মূলত নিউ ইয়র্কে তার জন্ম, আমেরিকান উদ্ভাবক। তিনি ওয়াটারম্যান পেন কোম্পানির প্রতিষ্ঠাতা। তার এই যে পেনের আবিষ্কার, অর্থাৎ তার যে ফাউন্টেন পেনের আবিষ্কার সংক্রান্ত যে গল্পটি বলা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই গল্পটি ভিত্তিহীন বলে মনে করা হয়। তোমরা যদি উইকিপিডিয়া সার্চ করো তাহলে দেখতে পাবে যে গল্পটি প্রচলিত আছে সেটার কিন্তু বাস্তব কোনো ভিত্তি নেই। যদিও আমাদের প্রবন্ধে যেহেতু উল্লেখ করেছেন লেখক, সেই অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষায় উত্তর লিখতে হবে। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, অর্থাৎ আমি যখন প্রথম ফাউন্টেন পেন কিনেছিলাম সেই দিনের ইতিহাস আমার কিন্তু মনে পড়ে। অর্থাৎ লেখক বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, অর্থাৎ 1939 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে। তার বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামী দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। কলেজ স্ট্রিট কলকাতার বইয়ের রাজ্য বলা যেতে পারে। সেখানে প্রচুর বইয়ের দোকান। তো সেখানে পেনও পাওয়া যেত, এখনো পাওয়া যায়। তো ফাউন্টেন পেন কেনার জন্য লেখক গেছেন সেই কলেজ স্ট্রিটে। দোকানি জানতে চান কি
দোকানি জানতে চান যে কি পেন বা কি কলম আমি কিনতে চাই। ব্যাস ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। অর্থাৎ কি বলবো বুঝে উঠতে পারছি না। তিনি আউড়ে চলেছেন। তিনি বলে চলেছেন, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট অর্থাৎ বিভিন্ন ফাউন্টেন পেনের কথা বলে যাচ্ছেন। এগুলো একেকটা কোম্পানি। পার্কার যার কথা বলা হয়েছে সেটি আমেরিকান কোম্পানি ১৮৮৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। শেফার্ড ১৯১৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। ওয়াটারম্যানের কথা তো বলাই হয়েছে। পাইলট জাপানি কোম্পানি, সোয়ান পাইলট ১৯১৮ খ্রিস্টাব্দে সস্তা পেন এবং সোয়ান ১৮৭৮ খ্রিস্টাব্দে। কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলে যেতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। অর্থাৎ আমার কাছে যে বিশেষ রেস্তো বা টাকা পয়সা নেই সেটা আমার মুখ দেখে বুঝলেন। তবে তখন বললেন, "সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম। কিন্তু খুব দারুণ।" বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের একপাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয়, তার দিকে ভঙ্গিটি সেই রকম। অর্থাৎ সার্কাসে যেরকম ভঙ্গিতে একজন মানুষকে দাঁড় করিয়ে তার বিভিন্ন দিকে, তার শরীরের বিভিন্ন দিকে ধারালো ছুরি মারে, সেই একই রকম ভঙ্গিতেই যেন এই পেনগুলো ছুঁড়ে মারছেন। এই প্রসঙ্গে সত্যজিৎ রায়ের একটি সিনেমার কথা মনে পড়ছে। 'জয় বাবা ফেলুনাথ'। সেখানে জটায়ুর চারদিকে কিন্তু এরকম একটা ছুরির ফলা মারা হয়েছিল। তার সেই দৃশ্যের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা সিনেমাটা দেখে থাকলে নিশ্চয়ই রিলেট করতে পারবে বিষয়টার সঙ্গে। তো সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের উপর দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে, তার কিছু হয় না। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, "এই দেখো, নিব ঠিক আছে।" অর্থাৎ যে অংশ দিয়ে লেখা হয় সেটা কিন্তু কিছুই হয়নি। ২-১ ছত্র বা ২-১ লাইন লিখে দেখিয়ে দিলেন যে, "কোনো অসুবিধা নেই।" আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। পরে নামি-দামি আরো নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে। কিন্তু অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে। অর্থাৎ যারা ফাউন্টেন পেন ব্যবহার করেন তারা যেন নেশায় পড়ে যান। তারা আরো ফাউন্টেন পেন তারা কিনতে থাকেন। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, পয়সা থাকতে হবে তো নেশাগ্রস্ত করবে, কিন্তু পয়সা যদি না থাকে তাহলে কিনবেন কিভাবে? বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। ডজন ২ এক তো হবেই। শৈলজানন্দ, যার কথা বলা হয়েছে শৈলজানন্দ মুখোপাধ্যায়, একজন বাঙালি সাহিত্যিক, চলচ্চিত্রও তিনি পরিচালনা করেছেন। তার জন্ম বর্ধমানে, কয়লা খনিতে কাজ করতেন এবং সেখানকার শ্রমিকদের জীবনের কষ্ট তার লেখায় ফুটিয়ে তুলেছেন। এই শৈলজানন্দ তার যে ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল সেটি প্রায় ডজন ২ এক অর্থাৎ ২৪ টা ফাউন্টেন পেন ছিল। পারকারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, "এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে।" অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারও ফাউন্টেন পেনের নেশা ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক, কথাশিল্পী নামে তিনি পরিচিত। রাজলক্ষ্মী শ্রীকান্ত তার অন্যতম উপন্যাস, এছাড়া পথের দাবি, গৃহদাহ আ সহ নানা উপন্যাস তার রয়েছে। দেবদাস। তো সেই শরৎচন্দ্রের কথা কিন্তু এখানে বলা আছে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ১ম দিকে ফাউন্টেন পেনকে রিজার্ভার পেন নামেই পরিচিত ছিল ফাউন্টেন পেন। ওয়াটারম্যান তাকে অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন, আমাদের ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটে দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। বাঁশের কলম বা কঞ্চির কলমকে শহরে হাই স্কুলে ভর্তির পর তিনি কিন্তু প্রাইমারি পর্যন্ত তিনি কিন্তু বাঁশের বা কঞ্চির কলম দিয়ে লিখেছেন। কালি বানানো বন্ধ তখন। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে। কাঁচের দোয়াতের মধ্যে আ কিছু বড়ি, কালির বড়ি সেগুলো ফেলে দিয়ে জলের সাথে মিশিয়ে নিয়ে কালি তৈরি হতো। লাল, নীল ২ রকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে, তাদের বাহারি নাম। কাজল কালি, সুলেখা ইত্যাদি। কলকাতার একটি বিখ্যাত জায়গাও রয়েছে, একটি জায়গা রয়েছে সুলেখা মোড় বলে, সম্ভবত যাদবপুরের কাছে। সেই সুলেখা কিন্তু একটি বিখ্যাত কালি কোম্পানি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। বিভিন্ন ধরনের নিব পাওয়া যেত। সূচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমন চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুব টেকসই, অর্থাৎ দীর্ঘদিন যাবে। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম
খুব দামি ধাতু, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব। কালির আধার অর্থাৎ যেখানে কালি রাখা হয়, ব্লটিং পেপার কালি পড়ে গেলে কালিটাকে টেনে নেওয়ার জন্য বা শুষে নেওয়ার জন্য যে পেপার ব্যবহার করা হয় সেটা হলো ব্লটিং পেপার। একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে লেখার উপরে বালি ছড়িয়ে দিয়ে লেখা শুকনো করা হতো। পরে ব্লটিং পেপার দিয়ে কালিটাকে, অতিরিক্ত কালিকে টেনে নেওয়া হতো। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল। লেখক সেই কথাই কিন্তু বলছেন। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। দোয়াত অনেক ধরনের হতে পারে। কাচের, কাঠ গ্লাসের, মূলত গ্লাস বা কাচের, সেটা আমি ছবিতে দিয়ে দিচ্ছি। পোর্সেলিনের, চীনামাটির মূলত, তারও একটি ছবি আমি দিয়ে দিচ্ছি। চীনামাটির দোয়াতের বা চীনামাটির আসবাবের, জিনিসপত্রের, পাত্রের মূলত। শ্বেত পাথরের, সাদা পাথরের, জেড একরকম রত্ন বা ধাতু, পিতলের, ব্রোঞ্জ তো বলেইছি, তামা টিন মিশ্রিত সংকর ধাতু হলো ব্রোঞ্জ, ভেড়ার শিঙের, এমনকি সোনারও দোয়াত, এত জিনিসের দোয়াত হতো। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলো, অর্থাৎ উঁচু ক্লাসে উঠলে বা ভালো জায়গায় উত্তীর্ণ হলে বুড়ো বুড়িরা তাকে আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। এখানে একজন চরিত্রের কথা উল্লেখ করা হলো, শুভ ঠাকুর, মূলত শুভগেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারেরই সন্তান, চিত্রশিল্পী, ছবি আঁকতেন, কবি, অনেক শিল্প সংগ্রহ করে রাখতেন। ঠাকুরবাড়ির বিদ্রোহী সন্তান হিসাবে তিনি পরিচিত, কারণ ঠাকুরবাড়ির যে পরিবার, তার যে সনাতনী ব্যবস্থা, প্রচলিত যে সাহিত্য এবং চিত্রকলার যে ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে তিনি কিন্তু বিদ্রোহ করেছেন। এই শুভ ঠাকুরের অনেক দোয়াত ছিল, তার কথা এখানে উল্লেখ করা হয়েছে। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। অর্থাৎ এখানে অনেক চরিত্রের কথা এসেছে যারা বর্তমান সময়ের নয়, অনেক আগের, তারা এই দোয়াতের কালি দিয়ে, পেন দিয়ে তারা কিন্তু লিখেছেন। এই প্রসঙ্গে এসেছে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, তিনি ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত পণ্ডিত। সে উইলিয়াম শেক্সপিয়ারের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া রয়েছে দান্তে, দুরান্তে দেইলি আলগিয়েরি। দান্তে একজন ইতালীয় কবি, দ্য ডিভাইন কমেডি তার বিখ্যাত গ্রন্থ, দ্য ডিভাইন কমেডি, এই দান্তের কথা এখানে বলা হয়েছে। মিল্টন একজন বিখ্যাত ইংরেজ কবি, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন তার বিখ্যাত কাব্য। রয়েছে কালিদাসের কথা। কালিদাস গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় যে নবরত্ন বা নজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কালিদাস। সংস্কৃত ভাষায় একাধিক কাব্য তিনি লিখেছেন, তার মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, কুমার সম্ভবম ইত্যাদি রয়েছে। আরেকজনের কথা বলা হচ্ছে ভবভূতি। ভবভূতি ছিলেন সংস্কৃত ভাষার নাট্যকার এবং কবি। উত্তর রামচরিত এই গ্রন্থের রচয়িতা তিনি। কাশিরাম দাস সংস্কৃত মহাভারত বাংলায় তিনি অনুবাদ করেছেন। তার যে অনুবাদ করা মহাভারত সেটি ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত নামে পরিচিত। এসেছে কৃত্তিবাস ওঝার নাম। কৃত্তিবাস ওঝা নদিয়ার ফুলিয়ায় জন্ম, বাল্মীকি রামায়ণের অনুবাদ করেছেন তিনি। কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের কথা নতুন করে কি আর বলবো। বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট, উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে তার জন্ম। আনন্দমঠ, রাজসিংহ, কমলাকান্তের দপ্তর, বিষবৃক্ষ নানা গ্রন্থের রচয়িতা। প্রথম আধুনিক বাংলা উপন্যাসিক হিসেবে তিনি পরিচিত। এই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র সবাই অমর রচনা লিখে গেছেন কিন্তু এই দোয়াত কলম দিয়ে। হায়, কোথায় গেল সেই সব দিন? এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝিবা যায় যায়, ফাউন্টেন পেনের অস্তিত্ব হয়তো আগামী দিনে মুছে যাবে। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে সরু রিফিলেজ কে কতদূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে বা সঞ্চয়ে নাকি রয়েছে 700 রকম নিব। যারা গান চর্চা করে তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার অর্থাৎ শুনে শুনে লেখে শর্ট হ্যান্ড পদ্ধতিতে তাদের জন্য আলাদা, যারা বাঁ হাতে লেখে তাদের জন্য, এক কথা সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ অর্থাৎ যন্ত্রের যে সময়কাল
সকলের দাবি মেটাতে তৈরি, অর্থাৎ যে যেমন চাইছে সেই সমস্ত জিনিস হাজির। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থাও তাদের আছে। যাদের হাতে প্রচুর টাকা তাদের জন্য দামি নিবো পাওয়া যেত বা দামি কলম। একটি কলমের দাম ধার্য হয়েছে £২৫০০। পাউন্ড মূলত ব্রিটিশ পাউন্ড ইংল্যান্ডের মুদ্রা। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় ৳১৬০। ১ পাউন্ড মানে ৳১৬০ প্রায়। ইংল্যান্ড সহ আরো কিছু দেশে কিন্তু এই মুদ্রা ব্যবহার করা হয়। এখানে লেখক যখন লিখছেন তখন ১ পাউন্ড সমান ৳৭৫। সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়। সোনায় গড়া হীরে বসানো যেন জড়োয়া, অর্থাৎ জড়িয়ে রয়েছে মণিমুক্তা খচিত অলংকারের মতো সেই পেন। কলমের দাম তো হবেই স্বাভাবিকভাবে, দামি বল পয়েন্টও আছে। আশ্চর্য! সবই আজ অবলুপ্তির পথে। সমস্ত কিছুই আজ অবলুপ্তি অর্থাৎ অবলুপ্ত হয়ে যাবে, আর লোপ পেয়ে যাবে, আর থাকবে না। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আরো কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন যে আগামী দিনে কিভাবে চলবো, যারা হয়তো কম্পিউটারে লিখতে অভ্যস্ত নই। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে আর কি রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কলমের দিনও কি ফুরালো? এখানে বলা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র বলেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। এই প্রসঙ্গে কিছু কথা বলে নিই। বঙ্কিমচন্দ্রের যে কথাটি বলা হয়েছে সেটা কিন্তু অরিজিনালি বলা আছে, হায় লাঠি তোমার দিন গিয়াছে। এটি দেবী চৌধুরানী উপন্যাসের ২য় খণ্ডের ১ম পরিচ্ছেদ থেকে নেওয়া রয়েছে। সেটাকে কিছুটা পরিবর্তন করে এখানে বলা আছে। তো সেই উদাহরণ টেনে লেখক বলছেন যে কলমের দিনও কি ফুরিয়ে যেতে বসেছে? হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। যারা ভালো কলম দিয়ে লিখতে পারে তাদের বলে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। একটা সময় ছাপাখানা যখন ছিল না, তখন একটি পুঁথি থেকে বিভিন্ন পুঁথি হাতে লিখে কপি করা হতো। সেই সময় এই লিপি কুশলীদের কিন্তু বেশ নামডাক ছিল, সম্মান ছিল। সাধারণ গৃহস্থ তারাও, যাদের পয়সা ছিল, তারাও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যাবে। সমানি, সমশীর্ষানি, ঘনানি, বিরলানি ছ, যেইভাবে লেখা রয়েছে সেটা প্রত্যেকটা অক্ষর সমান, তার যে হাইট গুলো অক্ষরের সেগুলো সমান, এবং তার যে অন্তর, লেখার যে গ্যাপ সেটাও সমান এবং ঘন। সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হাতের লেখা। অথচ কত সামান্যই না রোজগার করতেন এরা। সে সময় এই পুঁথি নকল করে তারা খুবই সামান্য ইনকাম করতেন। ৪ খণ্ড রামায়ণ কপি করে, অর্থাৎ রামায়ণের কপি করে ৪ খণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে একজন পেয়েছিলেন নগদ ৳৭। কিছু কাপড় আর মিঠাই বা মিষ্টি। এক সাহেব লিখে গেছেন ১৯ শতকে ১২ আনায় ৩২,০০০ অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, এতই মূল্যবান ছিল সেই সমস্ত পুঁথি। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ইংরেজিতে একটি কথা আছে, পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য শোর্ট। এটা কি বাংলায় বলা হচ্ছে কলম তলোয়ারের চেয়েও শক্তিধর, অর্থাৎ কলমের সাহায্যে এমন ঘটনা লিখে মানুষকে জাগিয়ে তোলা যায় কোনো একটি ব্যবস্থার বিরুদ্ধে, মানুষ বিপ্লবে উদ্বুদ্ধ হয়, এটাই বলানো হয়েছে। অর্থাৎ কলম তলোয়ারের চেয়েও শক্তিধর, মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। এই কথাটি পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য শোর, এটা 1839 সালে ইংরেজ লেখক এডওয়ার্ড বুলওয়ার লিটন এই কথাটি কিন্তু প্রথম ব্যবহার করেছেন। এডওয়ার্ড বুলওয়ার লিটন, যদিও পরীক্ষায় আসবে না, কিন্তু এর সাথে সম্পর্কিত সমস্ত জিনিস কিন্তু আমি এই গল্পে বা এই প্রবন্ধে উল্লেখ করছি। একটা তথ্য সমৃদ্ধ আলোচনা। তো ফাউন্টেন পেনও হয়তো আভাস ইঙ্গিতে তাই বলতে চায় যে সে শক্তিধর। কেননা অনুষঙ্গ হিসাবে ফাউন্টেন পেনের সাথে কিছু কিছু শব্দ যুক্ত হয়েছে। ব্যারেল, কার্টিজ, ব্যারেল মানে পিপে বা বন্দুকের নলকে বলে ব্যারেল। কার্টিজ, যার মধ্যে যে গোলাগুলির যে রাউন্ড, একসাথে অনেকগুলো গুলি, ৬টা রাউন্ড হতে পারে, তার গুলি একসাথে বন্দুকে ভরা থাকতে পারে, সেটাকে কার্টিজ বলা হয়, গোলা বারুদ বা কার্তুজ। তো অর্থাৎ এই ফাউন্টেন পেনের সাথে এই শব্দগুলো যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছয়। কিন্তু এই ফাউন্টেন পেনের সাথে সম্পর্কিত বারুদের গন্ধ বা যুদ্ধের খবর কিন্তু কমই আসে। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যি কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। ইতিহাসে যারা পালকের কলম ব্যবহার করেছেন এমন অনেক লেখক বা অনেক ব্যক্তি, তারা তলোয়ার হাতে নিয়ে লড়াইও করেছেন খারাপ বা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে বা অত্যাচারী ব্যক্তির সঙ্গে।
কলকাতার ইতিহাসে এই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। কলকাতার ইতিহাসে এই ধরনের ডুয়েল আছে। ডুয়েল মানে দ্বৈরথ, দুজনের মধ্যে যুদ্ধ। এই ইতিহাসটা কি? ওয়ারেন হেস্টিংস ছিলেন গভর্নর জেনারেল এক সময় বাংলার। তার সঙ্গে ফিলিপ ফ্রান্সিস বাংলার গভর্নিং কাউন্সিলের সদস্য ছিলেন। তারা ১৭ই আগস্ট ১৭৮০ খ্রিস্টাব্দে অস্ত্র নিয়ে লড়াই করেছিলেন কলকাতার রাজপথে। বর্তমান ন্যাশনাল লাইব্রেরির সামনে, যে জায়গাটি ডুয়েল অ্যাভিনিউ নামে পরিচিত। নিজেদের পৌরুষ যাচাই করার জন্য কিছু বিষয় নিয়ে ইগোর লড়াই হয়েছিল তাদের, এবং তারা এই ডুয়েলে শামিল হয়েছিলেন, এই ডুয়েল অ্যাভিনিউতে। তার কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। এই যে কলম সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, মানুষ কলম আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তার মধ্যেও কিছু মানুষ কলমকে আঁকড়ে ধরে আছেন, কারণ কলমকে ভালোবাসেন। ভাবতে ভালো লাগে, আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। আমাদের সময়কার বেশিরভাগ লেখক এখনো কলমে লেখেন, অর্থাৎ লেখক যেই সময়ে লেখালেখি করতেন সেই সময়। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদা শঙ্কর রায়। এই অন্নদা শঙ্কর রায়ের কয়েকটি কথা বলে নিই। একজন বাঙালি কবি, হুগলি জেলায় জন্ম। তিনি কিন্তু একজন আইসিএস অফিসার ছিলেন। সাহিত্য সাধনা করবেন দেখে তিনি কিন্তু নিজের চাকরি ছেড়ে দিয়েছেন। অনেক উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প লিখেছেন এই অন্নদা শঙ্কর রায়। তিনি অনেক সময় ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন। আর গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন, অর্থাৎ টাইপরাইটারে লিখছেন। সুভাষ মুখোপাধ্যায়, যাকে পদাতিক কবি হিসেবে আমরা চিনি, নদিয়া জেলার কৃষ্ণনগরে তার জন্ম। কবিতা, উপন্যাস, গীতিনাট্য একাধিক লিখেছেন। জ্ঞানপীঠ সহ অনেক পুরস্কার পেয়েছেন। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, তার কিন্তু বিখ্যাত পংক্তি বা লাইন। এই সুভাষ মুখোপাধ্যায়ের কথাও এখানে বলা আছে। অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে তিনি চিত্র পরিচালক, একদিকে ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নানা কিছু লিখেছেন। ফেলুদা চরিত্রের স্রষ্টা, প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। তার হাতের লেখাও সুন্দর, সুন্দর ছবি আঁকতেন। কেনা জানে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়ের অনেক গল্পে বা বড় গল্পে সেখানে কিন্তু তার নিজের আঁকা ছবি রয়েছে। কেনা জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। রবীন্দ্রনাথ শেষ বয়সে কিন্তু ছবি এঁকেছেন। রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্যায়ে ৭০ বছর বয়সে তিনি ছবি আঁকা শুরু করেন। তার প্রথাগত ছবি আঁকার কিন্তু প্রথাগত শিক্ষা ছিল না। কোনো কিছু লিখতে গিয়েছেন, যখন পাণ্ডুলিপির লেখা লিখছেন তখন কাটাকুটি হয়েছে। সেই কাটাকুটির সময় তিনি সেগুলোকে ছবির আকৃতি দিয়েছেন। ১৯২৮ থেকে ৩৯ খ্রিস্টাব্দের মধ্যে প্রায় ২৫০০ ছবি তিনি এঁকেছেন। সেগুলো শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সংরক্ষণ করা আছে। রবীন্দ্রনাথের এই কাটাকুটি করতে গিয়ে আঁকা ছবি, তার একটি ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে যে ছন্দবদ্ধ সাদা কালো ছবি হয়েছে, সেগুলো রবীন্দ্রনাথের ছবি। কম্পিউটারে নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর, বেশিরভাগই তো যন্ত্রের কৃতিত্ব। আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কারণ ইতিমধ্যে বল পেনের কাছে আমি আত্মসমর্পণ করে বসে আছি। অর্থাৎ বল পেনেও আমি লিখি, কালি কলমের ভক্ত হলেও। আমি মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। অর্থাৎ আমি প্রত্যেকটা জিনিসের কাছে আত্মসমর্পণ করে রয়েছি। পেন যদি আস্তে আস্তে পেনের জায়গা দখল হয়ে যায়, তাহলে সোৎসাহে সেটাকে ছেড়ে দিতে আমি রাজি আছি। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এই গল্পের স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। এখানে শেষ অংশে লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের কথা বলা আছে। তৈলক্যনাথ মুখোপাধ্যায় ভৌতিক কাহিনীকার। তৈলক্যনাথ মুখোপাধ্যায়, তার মৃত্যু হয়েছিল অদ্ভুতভাবে। জানা যায় একদিন গল্প লিখতে বসেছিলেন, হঠাৎ ঝড় উঠল, দরজা জানলা বন্ধ করতে তিনি গেলেন। তার হাতে ছিল একটি ফাউন্টেন পেন। জানলার কপাটে বাড়ি খেয়ে হাত থেকে ছিটকে গিয়ে সেই কলমের নিব তার বুকে বেঁধে গেল এবং পরবর্তী সময়ে সেপটিক হয়ে তিনি মারা গেলেন।
এই ঘটনার কথা এখানে বলা আছে। এই ছিল বিস্তারিত এই ভিডিওতে আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। আর বেশি, বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কারণ এই আ তথ্য সমৃদ্ধ ভিডিওটি যাতে প্রত্যেকের কাছে পৌঁছায়। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের অন্যান্য ভিডিও তোমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। আশা রাখি তোমাদের পরীক্ষায় সেটা সহায়ক হবে। ধন্যবাদ।